আসসালামু আলাইকুম। ইংরেজি শেখার সহজ বাংলা মেথড, বাংলা থেকে ইংরেজি শেখার সহজ পদ্ধতিগুলো আজকে আমরা আলোচনা করব। এখানে অনেক টাইপের স্টুডেন্ট আছেন আমার। কেউ হয়তো বেসিক খুব ভালো, কারো খারাপ। কিন্তু সবার জন্য সহজ করে আমি একটা প্যাটার্ন তৈরি করছি, যেটার মাধ্যমে আপনার ইংলিশ ব্যাকগ্রাউন্ড অত্যন্ত স্ট্রং করতে পারবেন। ইংরেজি শেখার সহজ বাংলা মেথড, বাংলা থেকে ইংরেজি শেখার সহজ পদ্ধতি। পার্ট 1। আমরা পার্ট 1 এ আমরা কোন জিনিসটা দেখব যে আমরা সবসময় ইংরেজি থেকে ইংরেজি শিখতে চাই। ইংরেজি থেকে ইংরেজি কেমন শিখতে চাই? যেমন টেন্স এটা কাকে বলে, কি বলে, গ্রামার থেকে মুখস্থ করে ইংরেজি শিখতে চাই। কিন্তু ভাষা কিন্তু একটা আসলে আলোচনার বিষয়, বুঝার বিষয়। এই ভাষাটা আপনি কিভাবে শিখতে পারবেন? যেহেতু আপনি একটা ল্যাঙ্গুয়েজ জানেন, বাংলা জানেন। এখন আপনি বাংলা থেকে যদি ইংরেজি শিখেন, তাহলেই আপনি কিন্তু ভাষাটা ভালো শিখতে পারবেন। যেমন বাংলা কেমন? বাংলায় একটা সেন্টেন্স ধরেন আছে, "আমি ভাত খাই।" এইটার সাথে যদি আপনি কমন সেন্টেন্স দিয়ে বুঝাচ্ছি, আমি জটিল সেন্টেন্স দিয়ে বুঝাতে পারতাম। জটিল সেন্টেন্স দিয়ে বুঝালে আমি বুঝবো, আপনারা বুঝবেন না। তো সবাই বুঝার জন্য সহজভাবে যেই জিনিসটা আমরা একটা বাংলা সেন্টেন্স নিলাম, "আমি ভাত খাই।" এটার সাথে যদি আমরা ইংরেজি একটা সেন্টেন্সের তুলনা করি, তাহলেই কিন্তু একটা ফাঁকফোকর পেয়ে যাবো যে বাংলা এবং ইংলিশের মধ্যে কি আসলে মেইন ডিফারেন্ট। তো মেইন ডিফারেন্টটা পেয়ে গেলে আমরা একটা সেন্টেন্স থেকে হাজারটা সেন্টেন্স তৈরি করতে পারবো। যখন আমরা একটা সেন্টেন্স থেকে একবার হাজারটা সেন্টেন্স তৈরি করতে পারবো, আমাদের ভীতি কমে যাবে বা সেন্টেন্স স্ট্রাকচার বুঝে যাব। ঠিক তখনই আমরা একটা ভালো ইংরেজি দক্ষতা অর্জন করতে পারবো। এটা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। সেন্টেন্সগুলো সিম্পল হলো, এগুলোই আমাদের কোর পয়েন্ট। যেমন আমি ভাত খাই। এই সেন্টেন্সটার ইংরেজি হচ্ছে কি? I eat rice। তার মানে বাংলায় যেটা আমি ভাত খাই, ওটা ইংরেজিতে হয়ে যেতেছে আমি খাই ভাত। তাহলে ফলো করুন। বাংলায় কাজ জাতীয় শব্দ যেমন খাই কিন্তু একটা কাজ। আমি কি সাবজেক্ট যাকে উদ্দেশ্য করে একটা বাক্যে কোনো কাজ করা হয়, যেমন আপনাকে উদ্দেশ্য করে কাজ করা হয়, আমাকে উদ্দেশ্য করে কাজ করলে হয়, এগুলো সাবজেক্ট। আর যে কাজটা করা হয় ওইটা হচ্ছে অবজেক্ট। কি কাজ করা হয়? ভাত। কি খাওয়া হয়? ভাত খাওয়া হয়। কি দ্বারা প্রশ্ন করলেই কিন্তু ভাত চলে আসে। তো ওটা হচ্ছে অবজেক্ট। তাহলে এখন ফলো করুন কাজ জাতীয় শব্দ। তাহলে খাওয়া যেটা দ্বারা কাজ বোঝাচ্ছে, কাজও হয়, কুকাজও হয়, এগুলো সবই কাজ। কাজ যেগুলো দ্বারা বোঝায়, খারাপ হোক আর ভালো হোক, পজিটিভ বা নেগেটিভ, ওগুলো বাংলায় কোথায় বসতেছে? আমি ভাত খাই সেন্টেন্সের লাস্টে। আর ইংরেজিতে কি বসতেছে? সাবজেক্টের ঠিক পরেই বসতেছে। তাহলে মূল পার্থক্য পেলাম, বাংলায় যেটা হবে আমি ভাত খাই, সেটা হবে আমি খাই ভাত। এখন আমরা যদি এরকম আরো কয়েকটা এক্সাম্পল দেখি বা আমরা নিজেরা সেন্টেন্স মেক করি, তাহলে কিন্তু বিষয়টা ক্লিয়ার হয়ে যায়। যেমন আমি স্কুলে যাই। আমি যাই, আমি স্কুলে যাই। বাংলা হচ্ছে কি দেখেন, আমি স্কুলে যাই জাতীয় খাওয়া মানে যাওয়া কাজ জাতীয় শব্দ শেষে। তারা ঘুড়ি উড়ায়, উড়ানো এটা একটা কাজ, এটা শেষে। তারা ঢাকা যায়, যাওয়া এটা একটা কাজ, এটা শেষে। আমি ভাত খাই এটা আমি আগেই বুঝেছি। আমি আমার দেশকে ভালোবাসি। ভালোবাসাটাও কিন্তু একটা কাজ। এটা হচ্ছে ইমোশনাল জাতীয়। তুমি মার্কেটে যাও। আমরা বাংলাদেশে বাস করি। এই কাজগুলো সব শেষে। কিন্তু ইংরেজিতে হইলো কি? I go to school। আমি স্কুলে যাই। I eat rice। আমি ভাত খাই। You go to market। তুমি মার্কেটে যাও। They fly kite। তারা ঘুড়ি উড়ায়। আমি আমার দেশকে ভালোবাসি। I love my country। আমরা বাংলাদেশে বাস করি। We live in বাংলাদেশ। তারা ঢাকা যায়। They go to ঢাকা। এখন আমরা যদি স্পিকিং ইংলিশটাকে খুব ভালোভাবে শিখতে চাই, তাহলে সাবজেক্ট অবজেক্ট ভার্বটা অবশ্যই ভালো করে চিনতে হবে। চিনলেই কিন্তু আমরা স্পিকিংটা বেটার হয়। আর হচ্ছে আমরা যখন এই সাবজেক্ট ভার্ব অবজেক্ট চিনতে যাব, তখন কিছু WH কোশ্চেন ব্যবহার করলেই আমরা খুব সহজেই সাবজেক্ট ভার্ব অবজেক্ট পেয়ে যাব। যেমন আমরা যদি কোনো বাক্যকে প্রশ্ন করি, কে? asks about people, তাহলে কোন পিপলটা দ্বারা কাজ করা হচ্ছে ওকে বের কে? আমি খোঁজ করছি। আমার জায়গাতে রহিম হইলে রহিম। তাহলে এই যে হু দ্বারা কোশ্চেন করলে asks about people কে জানা হয়ে গেল। হোয়াট জানলে asks about think, যেই বস্তুগুলো নিয়ে কাজ করা হয়, ভাত, গাড়ি, বাড়ি এগুলা। হোয়ার দ্বারা প্লেস আসে, হোয়েন দ্বারা সময় আসে। আর হচ্ছে হাউ দ্বারা ম্যানার আসে, হুম দ্বারা অবজেক্টস আসে। তাহলে হুম দ্বারা আমরা জানলাম যে এখানে অবজেক্ট আসে, হু দ্বারা সাবজেক্ট আসে। এই যে জিনিসগুলো একটা বাক্যকে আপনি যদি ফরেনসিক
করেন, ভাঙেন, বিশ্লেষণ করেন WH কোশ্চেন দ্বারা, তাহলে একটা বাক্যে কখন সময় আসে, কখন স্থান আসে অলরেডি বুঝে যাবেন। আর বুঝে গেলে সেন্টেন্স দেখলেই বুঝবেন যে এটা কিভাবে মেক করে। এখন বাংলায় দেখেন আরেকটা সেন্টেন্স আমরা খেয়াল করি। আমরা ফুটবল খেলি। ইংলিশে হইলো কি উই প্লে ফুটবল। ঠিক আছে? তাহলে পারসন পারফর্মিং কেমন করতেছে? এটা সাবজেক্ট। কোন পারসন পারফর্ম করতেছে? সাবজেক্ট। ফুটবল যিনি খেলতেছেন উনি পারফর্ম করতেছেন। অবজেক্ট হচ্ছে কি? উনি জানিয়ে পারফর্ম করতেছে থিং বস্তুটা, ফুটবলটা। আর ভার্ব হচ্ছে কি? ওনার অ্যাকশনটা। আপনি হচ্ছেন সাবজেক্ট। আপনি যেই জিনিসটা নিয়ে কাজ করতেছেন, মোবাইল ফোন হোক আর বল হোক, এটা হচ্ছে অবজেক্ট। আর আপনি যে রিঅ্যাকশন দিতেছেন, অ্যাকশন দিতেছেন, ওটাই হচ্ছে ভার্ব। তো এখন যদি বাক্যকে প্রশ্ন করেন, কে? সাবজেক্ট, রিমেইনিং দ্য অবজেক্ট এন্ড ভার্ব। তো এখন ভার্বকে যদি আমরা আরো ভালোভাবে বুঝতে চাই, যাওয়া, খাওয়া, ঘুমানো, পালানো, জ্বালানো সবগুলাই ভার্ব। এটা পজিটিভ হোক আর নেগেটিভ হোক। এখন একটা বাক্যকে যদি আমরা খেয়াল করি, একটা বাক্য আসলে এই যে সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব বুঝাইলাম, ন্যূনতম আসলে কয়টি অংশ নিয়ে গঠিত হতে পারে? একটা বাক্য সর্বনিম্ন ২ টি অংশ নিয়ে গঠিত হইতে পারে। মানে সর্বনিম্ন ২ টা অংশ শুনলে আপনি বুঝবেন যে এটা দ্বারা কি বোঝাচ্ছে। এছাড়াও অনেক শব্দ আছে এগুলো দ্বারা আমরা অনেক কিছুই বুঝি। এগুলো পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করে না। কিন্তু একটা বাক্য পূর্ণাঙ্গ অন্তত বোঝার জন্য ২ টা অংশ লাগে। সেই ২ টা অংশ হচ্ছে সাবজেক্ট, ভার্ব। আমি খেলি। আর এটা মজার বিষয় হচ্ছে বাংলাতেও যায়, ইংরেজিতেও তা। আমি খেলি, আই প্লে। আমি খেলি, আমি খেলি। এরকম আরকি। তো এখন ইংরেজিতে যে কি পার্থক্যটা কি দেখলাম? আমরা ফুটবল খেলি। এটাই হয়ে যাচ্ছে উই প্লে ফুটবল। কি পার্থক্যটা? এই দেখেন ইংরেজিতে হয়ে গেল সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব। বাংলা স্ট্রাকচারে সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব। ইংলিশ স্ট্রাকচার সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। ঠিক আছে? তো এই বাক্যগুলোতে আরো এক্সট্রা কিছু যোগ করে বাক্যকে বড় করা যায়। একটা বাক্যকে বড় ৩ ভাবে করে। একটা হচ্ছে ভার্বটাকে বাক্যের বড় হয়, সাবজেক্ট বড় হয়ে বাক্য বড় হয় বা অবজেক্ট বড় হয়। তো আমরা দেখব যে এই বাক্যগুলো আসলে কিভাবে বড় হয়। যেমন ধরেন আমি একটু আগে যে সেন্টেন্সটা বুঝালাম, আমি ফুটবল খেলি। এখন এটার সাথে যদি একটা স্থান যোগ করে দিই, কোথায় ফুটবল খেলি? ওই যে বললাম না হোয়ার দ্বারা কোয়েশ্চেন করলে তাহলে আমি মাঠে ফুটবল খেলি। এই যে একটা বাড়তি অংশ বাক্যে চলে আসলো। এটাকে গ্রামারের ভাষায় মডিফায়ার বলে। এটা আপাতত মনে রাখার দরকার না, আমি বোঝার জন্য বলছি। আমি বুঝার জন্য বলছি। তাহলে একটা বাক্যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্টের পরে যে অংশটা আসে মডিফায়ার আসে। তাই প্লে ফুটবল আগে ছিল আমি ফুটবল খেলি, আই প্লে ফুটবল। এখন আমি কোথায় খেলি? মাঠে খেলি। ইন দ্য ফিল্ড। এই দেখেন একটা এক্সট্রা অংশ আসলো। এটার সাথেই কিন্তু প্রিপোজিশন টিপোজিশন চলে আসলো। তারপর আর্টিকেল চলে আসলো। কেন চলে আসলো? এই দেখেন মাঠের সাথে একটা এ আছে। এ অ তে এরকম শব্দ থাকলে ইন হয়, আর হচ্ছে নির্দিষ্ট কোনো জায়গা হলে দা হয়। কমন। তো এখন আমরা ইংলিশ প্রগ্রেশনটা যদি খেয়াল করি, সাবজেক্ট ভার্ব আই প্লে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট আই প্লে ফুটবল, সাবজেক্ট ভার্ব অবজেক্ট মডিফায়ার আই প্লে ফুটবল ইন দ্য ফিল্ড। আর বাংলা যদি ফলো করি, সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট অবজেক্ট ভার্ব, সাবজেক্ট মডিফায়ার অবজেক্ট ভার্ব। আমি খেলি, আমি ফুটবল খেলি, আমি মাঠে ফুটবল খেলি। এই যে এখন এই যে প্যাটার্নটা আপনারা দেখলেন, এটা কিন্তু বিশাল একটা ব্যাপার। এটা মনে রেখে ইংরেজি মনে রাখা আসলে সম্ভব না। আমি বুঝার জন্য ক্লিয়ার হওয়ার জন্য এগুলো বলছি। ঠিক আছে? তো এখন আমরা একটা দেখি। কি জানি বলে? সেন্টেন্স দেখি। আমি মাঠে ফুটবল খেলি। I play football in the field. আমি মাঠে ফুটবল খেলি। তাহলে এটা হচ্ছে ইংরেজিতে হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট মডিফায়ার আর বাংলা হচ্ছে সাবজেক্ট মডিফায়ার অবজেক্ট ভার্ব। তাহলে একটা জিনিস খেয়াল করেন, ইংরেজিতে যাই আসতেছে সিরিয়ালে বসতেছে। যেমন সাবজেক্টের পরে ভার্ব, ভার্বের পরে অবজেক্ট, মডিফায়ার আসছে, মডিফায়ার লাস্টে বসছে। তাহলে সাবজেক্ট হচ্ছে কি আই, ভার্ব হচ্ছে কি প্লে, অবজেক্ট হচ্ছে কি ফুটবল, ইন দ্য ফিল্ড। বাংলা যাই কিন্তু পেজটা। বাংলা যায় পেজটা কি? যাই আসতেছে সিরিয়ালে আসতেছে না। যাই আসতেছে সাবজেক্টের পরে আসতেছে। যেমন সাবজেক্টের পরে প্রথমে বারবার ছিল আমি খেলি। আই প্লে আমি খেলি। কিন্তু যখন অবজেক্ট চলে আসলো তখন কিন্তু এই খেলিটা পরে চলে গেল আই প্লে ফুটবল। না হয়ে এটা হয়ে গেছে আমি ফুটবল খেলি। এরকম।
তারপর আবার যখন মডিফায়ার আসলো তখন সে আবার কি করলো? সাবজেক্টের সাথেই বসলো। এটা সহজ ব্যাপার হচ্ছে এলাকাতে যখন দেখবেন একটা সুন্দরী মেয়ে আসে, সব ছেলেই লাইন মারার চেষ্টা করে। তো সাবজেক্ট হচ্ছে বাংলা ভাষা এরকম টাইপের একটা সুন্দরী মেয়ে যখন ও আসছে ওর পাশে সবাই বসতে চায়। আগে ভার্ব বসছে, তারপর অবজেক্ট বসছে, তারপর মডিফায়ার বসছে। এরকম। আর ইংরেজিতে সিরিয়াল মেইনটেইন করে। আচ্ছা। এখন একটা জিনিস হচ্ছে আপনার এখন হচ্ছে আমরা যেই ক্লাসের মধ্যে যে অংশটা দেখব সেটা হচ্ছে যে এই এটার সাথে এই যে বাড়তি যে অংশটা যোগ হয় আর মানে আরেকটু বড় করব বাক্যটা এইটাকে কি বলে আর কি তো এটাকে কি বলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট মডিফায়ারের পরে যদি বাড়তি যে অংশ আসে এটাকে গ্রামারের ভাষা বলে এক্সটেনশন এই যে এখানেও খেয়াল করেন সাবজেক্ট ভার্ব অবজেক্ট মডিফায়ার এক্সটেনশন ইংরেজিতে লাস্টে আসছে আর বাংলায় সাবজেক্টের পরে চলে আসছে তাহলে আমি ইংলিশটা আগে তৈরি করি ইংলিশটা হবে আই প্লে আমি খেলি ফুটবল ফুটবল ইন দ্য ফিল্ড অবজেক্ট এখন কার সাথে ফুটবল খেলি মাঠে ফুটবল খেলি এক্সটেনশন আমি যে খেলি কারোর সাথে তো খেলি উইথ মাই ফ্রেন্ডস আমার বন্ধুদের সাথে আমি মাঠে ফুটবল খেলি এখন দেখেন এখানে যে বন্ধুদের সাথে অংশটা একটু তৈরি করলাম উইথ মাই ফ্রেন্ডস আমার বন্ধুদের সাথে এখন আমার বন্ধুদের সাথে এখন এখানে দেখেন উইথের পরে মাই কেন হলো উইথের পরে মাই হইছে ফ্রেন্ডস না হয় মাই হইছে কেন আর আমি থাকাতে সাথে আমার বন্ধু আসছে এই জন্য প্রিপোজিশন উইথ এর সাথে মাই হইছে উইথ মাই ফ্রেন্ডস আচ্ছা এবার আমরা আরো কিছু সেন্টেন্স দেখি যেমন প্রতিদিন আমি আমার বন্ধুদের সাথে মাঠে ফুটবল খেলি এগুলো হচ্ছে এডিং টাইম এন্ড প্লেস ডেইলি এভরিডে প্রতিদিন তো এগুলো আমি এগুলা যোগ করেও বাক্যটাকে আরো বড় করা হয় যেমন আগে সেন্টেন্সটা ছিল আমি আমার বন্ধুদের সাথে মাঠে ফুটবল খেলি তাহলে আই প্লে ফুটবল ইন দ্য ফিল্ড উইথ মাই ফ্রেন্ডস এখন ডেইলি এখানে যোগ করে দিই প্রতিদিন ডেইলি আই প্লে ফুটবল ইন দ্য ফিল্ড উইথ মাই ফ্রেন্ডস তাহলে প্রতিদিন প্রতিদিন ডেইলি আই প্লে ফুটবল ইন দ্য চাঁদপুর মাঠে ফুটবল খেলি এই সেন্টেন্সটাকে যদি এভাবে মনে করি এভরিডে আই প্লে ফুটবল ইন দ্য চাঁদপুর ফিল্ড উইথ মাই ফ্রেন্ডস প্রতিদিন আমি আমার বন্ধুদের সাথে মাঠে ফুটবল খেলি আমি আমার বন্ধুদের সাথে প্র্যাকটিস করতে পারবেন এই সেন্টেন্সগুলো আমি আমার বন্ধুদের সাথে রাতে লুডো খেলি আমি আমার মায়ের সাথে মঙ্গলবার রাতে কথা করে আমি রিক্সায় করে বিপণীবাগ বাজারে যাই এখন এই সেন্টেন্সগুলো এত বড় সেন্টেন্সগুলো লিখবেনটা কিভাবে এই লেখার স্টাইলটাই এখানে আমি দিছি বাংলা প্লাস আরবিক সমান ইংলিশ বাংলা প্লাস আরবি আমার সাথে কয়েকবার বলেন বাংলা প্লাস আরবি ইংলিশ বাংলা প্লাস আরবি ইংলিশ আচ্ছা জিনিসটা আসলে কি জিনিসটা হচ্ছে সাবজেক্টটা লিখবেন এই যে সাবজেক্টের সাথে যে অংশটা আছে এই অংশটা সহ আগে লিখে নেবেন তাহলে ডেইলি প্রতিদিন বা এভরিডে যেটাই দেন এভরিডে দ্বারা বোঝা যায় একদম আপনি রেগুলারই খেলেন একদিনও বাদ দেন না এটাকে এভরিডে বসে আর ডেইলি বলতে নর্মালি আপনি খেলেন না মাঝে মধ্যে মাঝে মধ্যে খেলেন না তো যে কোনো একটা যোগ করবেন এভরিডে বা ডেইলি আমি খেলি তাহলে বাংলা বাংলায় প্রতিদিন আমি বাংলা আপনি লিখলেন অ্যারাবিক হচ্ছে কি অ্যারাবিক বাংলা হচ্ছে বাম দিক থেকে লেখে তাহলে সাবজেক্টের এই দূর অংশটা আপনি বাম দিক থেকে লিখবেন ডেইলি ফুটবল খেলি এবার হচ্ছে আমি সেন্টেন্সটাকে এত বড় সেন্টেন্সের ইংলিশ করাটা আর কি দেখাচ্ছি এবার হচ্ছে আমি সেন্টেন্সটাকে আরবিক স্টাইল লিখি আরবি কোন দিক থেকে লিখে ডান দিক থেকে তাহলে লাস্টে থেকে চলে আসেন খেলি তাহলে এবার হবে খেলি তাহলে আমি আগে আগে লিখি ডেইলি আমি এভরিডে আই এই লাস্টে চলে যান এবার বাক্যের প্লে ফুটবল ইন দ্য ফিল্ড ইন দ্য ফিল্ড ইন দ্য চাঁদপুর ফিল্ড এটা একসাথে উইথ মাই ফ্রেন্ডস তো এভাবে যদি আপনারা সেন্টেন্স লেখেন বাংলা প্লাস আরবি মানে বাংলা বাম দিক থেকে লিখে আরবি ডান দিক থেকে লিখে এই ইংরেজিতে বড় বড় সেন্টেন্সগুলো লেখেন তাহলে ইংরেজি হয়ে যাবে আচ্ছা তাহলে আমরা আরেকবার খেয়াল করি ফ্রম লেফট সাইড বাম দিকে হচ্ছে সাবজেক্ট প্যাটার্ন ডেলি আই আর কন্টিনিউ অন দ্য রাইট সাইড থেকে হচ্ছে বাকি অংশ সেন্টেন্সটা পুরোটা এখন দেখি সাবজেক্ট টাইম পার্ট রাইট এন্ড লেফট ডেইলি আই প্লে ফুটবল ইন দ্য চাঁদপুর ফিল্ড উইথ মাই ফ্রেন্ড আচ্ছা বাংলা যোগ আরবি ইংরেজি শেখার সহজ
পদ্ধতি। কাজটি কে করেছে? আচ্ছা আমরা এবার ক্লাসটার ফুল ওভারভিউটা দেখি। আচ্ছা বাংলা অংশ বাম দিকে, আরবি স্টাইল ডান দিকে। সাবজেক্ট হচ্ছে কাজটি কে করেছে, ভার্ব হচ্ছে কাজটি কি, অবজেক্ট হচ্ছে কাজটি কার উপর প্রয়োগ করা হয়েছে। সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব তিনটি মূল অংশ চিনতে পারলে 50% ইংরেজি লেখা শেষ। বাক্য বড় করার পদ্ধতি আমি আগেই বলছি, সাবজেক্ট, অবজেক্ট বা ভার্ব বড় করে যেকোনো বাক্য বড় করা যায়। বাংলা ও ইংরেজির পার্থক্য, বাংলা স্ট্রাকচার সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব আর ইংরেজি স্ট্রাকচার সিরিয়াল মেইনটেইন সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তো একটা সেন্টেন্সকে ইংরেজিতে কিভাবে বড় এই মেথডটা আজকে আবার আলোচনা করব। ধরুন ছোট্ট একটা সেন্টেন্স আছে, এটাকে আপনি আরেকটু লার্জ করতে চাচ্ছেন, মানে বিশেষ করে সাবজেক্টের অংশটা বড় করে। তো এই সেন্টেন্স গুলোতে আপনি কিছু অংশ লাগাই দেন, যেমন ভাত খেয়ে আমি স্কুলে যাই, গান গেয়ে আমি গান গেয়ে আমি বাসায় ফিরি। এরকম যে সেন্টেন্স গুলো। তো এই যে সেন্টেন্সটা ৩ টা পদ্ধতি দেখাবো। সেন্টেন্সটা বড় হলো। ছোট্ট একটা সেন্টেন্সকে বড় করলাম। এই সেন্টেন্স গুলোকে কিভাবে আমরা ইংরেজিতে লিখব? যেমন এখানে দেখেন ২ টা সেন্টেন্স আছে। ভাত খেয়ে আমি স্কুলে যাই। এখানে কিন্তু ২ টা সেন্টেন্স আছে। একটা হচ্ছে সম্পূর্ণ সেন্টেন্স, একটা হচ্ছে অসম্পূর্ণ সেন্টেন্স। সম্পূর্ণ সেন্টেন্স কোনটা? আমি স্কুলে যাই। আর ভাত খেয়ে এটা অসম্পূর্ণ সেন্টেন্স। কেন এটা সম্পূর্ণ সেন্টেন্স না আর পরেরটা কেন সম্পূর্ণ সেন্টেন্স? আমি যদি কাউকে বলি আমি স্কুলে যাই, সে কিন্তু বুঝবে আমি স্কুলে যাই। কিন্তু আমি যদি বলি ভাত খেয়ে, তার মনে কিন্তু একটা প্রশ্ন থাকবে, ভাত খেয়ে কি হয়েছে? এই যে তার মনে একটা প্রশ্ন জেগে রইলো, এগুলো হচ্ছে অসম্পূর্ণ সেন্টেন্স। তো এই সেন্টেন্স গুলো কিভাবে লিখবো সেটাই দেখি। এই সেন্টেন্স গুলো লিখবো হচ্ছে এভাবে, যেমন আমি স্কুলে যাই, এই সেন্টেন্সটা আমরা আগে লিখে ফেলবো। আই গো টু স্কুল লেখার পরে আমি এই ইটিং রাইস ভাত খেয়ে, এই সেন্টেন্স গুলা অসম্পূর্ণ সেন্টেন্স গুলার যে অংশটা ভার্বের মতো ওই অংশটার সাথে আইএনজি যোগ হয়, যেমন খেয়ে এটা ভার্বের মতো, এটার সাথে আইএনজি যোগ হবে ইটিং রাইস। এখন এই অংশটা আপনি শুরুতেও বসাইতে পারেন, এটা লাস্টেও বসাইতে পারেন। তাহলে মূল সেন্টেন্সটা দাঁড়ালো কি? আই গো টু স্কুল ইটিং রাইস বা ইটিং রাইস আই গো টু স্কুল। যদি আপনি ইটিং রাইসটা প্রথমে দেন তাহলে একটা কমা দিয়ে সেন্টেন্সটা লিখতে হয়, আর পরে দিলে এটা কমা দিয়ে লিখতে হয় না। এই যে দেখেন, ইটিং ইটিং এই যে এতক্ষণ যে জিনিসটা বোঝাইছে, ইট প্লাস আইএনজি ইটিং ইটিং রাইস আই গো টু স্কুল, প্রথমে বসাইলাম কমা দিয়ে ইটিং রাইস আই গো টু স্কুল, এটাকে আপনি পরেও বসাইতে পারেন, আই গো টু স্কুল ইটিং রাইস। আচ্ছা এবার আমরা আরো কিছু সেন্টেন্স দেখি। নামাজ পড়ে আমি বাড়িতে যাই, তাহলে মূল সেন্টেন্সটা কি? আমি বাড়িতে যাই, আই গো হোম। কি করে? নামাজ পড়ে, নামাজ পড়াটা পুরোটাই একটা শব্দ, প্রেয়িং বুঝায়, প্রেয়িং আই গো হোম। বই পড়ে আমি ঘুমোতে চাই, রিডিং এ বুক, একটি বই পড়ে আই গো টু স্লিপ, তাহলে আই গো টু স্লিপ আগে তৈরি করবেন, রিডিং এ বুক ইয়ে করবেন। আচ্ছা ড্যান্সিং আই রিটার্ন হোম, নাচ করে আমি বাসায় পড়ি, স্কুলে গিয়ে আমি লেখাপড়া করি, গোয়িং টু স্কুল আই স্টাডি। ঠিক আছে? এটা সাবজেক্ট হিসেবে বসে, অবজেক্ট হিসেবে, যেমন ইটিং রাইস আই গো টু স্কুল সাবজেক্ট হিসেবে বসলে কমা আছে, অবজেক্ট হিসেবে বসলে কমা নাই। আচ্ছা স্পেশাল কিছু সেন্টেন্স প্যাটার্ন দেখি। এটা হচ্ছে টু প্লাস ভার্ব প্যাটার্ন, আইএনজি প্লাস ভার্ব প্যাটার্ন। এগুলোকে গ্রামাটিক্যালি ভাষায় ইনফিনিটিভ পার্টিসিপল এন্ড জেরান্ড গ্রামার টার্ম বলে, বা একত্রে এগুলোকে ভার্বাল বলে। তো আপনারা ভার্বাল চ্যাপ্টার গুলো যদি ফলো করেন ভবিষ্যতে এগুলো কাজে লাগবে। দিয়ে ডিসি বিসিএস হতে শুরু করে বড় বড় পরীক্ষায় এই ধরনের সেন্টেন্স অনেক বেশি আসে। আচ্ছা এক্সাম্পল ওয়ান, ডাবল ভার্ব। কোনো বাক্যে দেখবেন যে ডাবল ভার্ব থাকে, এতে ডাবল ভার্ব থাকলে ওগুলো কিভাবে লাগবে? যেমন আমি বাজারে যেতে চাই, এখানে দেখেন যাওয়া একটা ভার্ব, যাওয়া একটা ভার্ব, এটা কিভাবে লাগবে? এটা লিখবেন হচ্ছে এভাবে, যে ভার্বটার সাথে কোনো ল্যাঙ্গা নাই, মানে একদম খোলামেলা বোঝা যাচ্ছে, এটাকে মূল ভার্ব হিসেবে নেবেন। আবারও বলি, যেই ভার্বের সাথে কোনো কিছু নাই, সরাসরি ভার্বটাই উচ্চারিত হচ্ছে, ওটাকে মূল ভার্ব হিসেবে নেবেন। যেমন আমি বাজারে যেতে চাই, তাহলে আমি চাই, চাওয়া, এটার সাথে দেখেন কিছু নেই, কিন্তু যেতের সাথে একটা তে আছে। তো এরকম তে থাকলে হয়তো ভার্বটা আইএনজি যোগ করে ফেলবেন বা টু করবেন, বেশিরভাগ ক্ষেত্রে টু করাই বেটার। ঠিক আছে? যেমন আমি চাই, ওয়ান্ট গোয়িং টু দ্য মার্কেট বা টু গো টু দ্য মার্কেট, আমি বাজারে যেতে চাই।
এগুলাকে বলা হয় ডাবল ভার্বের সেন্টেন্স। মোর এক্সাম্পল, আমি বাজারে যেতে চাই, আই ওয়ান্ট গো টু দ্য মার্কেট। আমি স্কুলে যেতে চাই, আই ওয়ান্ট টু গো টু স্কুল। আমি বিদেশে যেতে চাই, গো আই ওয়ান্ট টু গো অ্যাবর্ড। আমি বিদেশে যেতে চাই। ওকে, এবার হচ্ছে আইএনজি যুক্ত ভার্ব। আইএনজি যুক্ত ভার্ব কি, কিছু কিছু বাক্যে দেখবেন যে পুরাটাই ভার্ব একটা বাক্যের শুরুতে যোগ হয়ে গেছে কিন্তু কোনো সাবজেক্টই নেই। যেমন সাঁতার কাটা একটি ভালো ব্যায়াম, এটাতে কোনো সাবজেক্ট আছে? সাঁতার কাটা একটা ভার্বের মতো মনে হচ্ছে না, যেহেতু এটা কাজ, কিন্তু এটাতে সাবজেক্ট নেই। আসলে এই যে সাঁতার কাটা অংশটা, এটা সাবজেক্ট না, এটা সাবজেক্ট ছাড়া বাক্য। একটি ভালো ব্যায়াম, একটি ভালো ব্যায়াম কি, এটা অবজেক্ট। এ গুড এক্সারসাইজ, একটা ভালো ব্যায়াম। তাহলে কোনো বাক্যে যদি সাবজেক্ট না থাকে, ওটার ভার্ব হিসেবে বসে এম ইজ আর। বেশিরভাগ ক্ষেত্রে ইজ আর হবে। যদি বহুবচন হয়, আমি যার বলতে, সরি, আমি যার না, বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন ইজ বা আর বসে। যদি বহু বচন হয় আর হবে, এক বচন হলে ইজ হয়। তাহলে একটি ভালো ব্যায়াম, তাহলে ইজ এ গুড এক্সারসাইজ। তাহলে এই যে সাঁতার কাটা, এটা তো দেখতে ভার্বের মতো কিন্তু ভার্ব না, এটা সাবজেক্ট হিসেবে বসছে। ভার্বের মতো হয়ে যদি সে ভার্ব না হয়, সাবজেক্ট হিসেবে বসে, ওটার সাথে আইএনজি যোগ হয়ে যায়, সোজা হিসাব। তাহলে সাঁতার কাটা একটি ভালো ব্যায়াম, সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। গান করা একটি শিল্প, এরকম আমরা আরো দেখি। গান করা একটি শিল্প, সিঙ্গিং ইজ অ্যান আর্ট। ইজ এ অ্যান আর্ট, একটি শিল্প। সিঙ্গিং ইজ অ্যান আর্ট। ব্যায়াম করা একটি ভালো অভ্যাস, এক্সারসাইজিং ইজ এ গুড হ্যাবিট। ব্যায়াম করা একটি ভালো অভ্যাস। আচ্ছা, এবার কিছু বাক্য আমরা দেখি, সেগুলো হচ্ছে ভার্ব বিহীন বাক্য, যে বাক্যগুলোতে ভার্ব থাকে না। আচ্ছা, যে বাক্যগুলোতে ভার্ব থাকে না, ওই বাক্যগুলোতে আয়ের সাথে এম বসে, মানে ফার্স্ট পারসন আয়ের সাথে এম বসে। উই, ইউ, দে, হি, ইট, শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে ইজ বসে। ঠিক আছে? আর বহু বচনের ক্ষেত্রে আর বসে। এখন এত কিছু তো মনে রাখা সম্ভব না, একটা ছোট্ট সূত্র মনে রাখেন বা ছড়া। আমি, আমরা, তুমি, তোমরা, তারা ছাড়া ভবে আছে যারা, থার্ড পারসন তারা। ইজ কার কার সাথে সাথে বসবে? আই কার ইজ কার সাথে সাথে বসবে না? ইজ বসবে থার্ড পারসনের সাথে। আর কার কার কাছে সাথে বসবে না? আমির সাথে বসবে না। আমির সাথে আই এম, আমরার সাথে উই আর, তুমির সাথে ইউ আর, তোমরার সাথে ইউ আর, তারার সাথে দে আর। তাহলে আমি, আমরা, তুমি, তোমরা, তারা সারা, মানে পৃথিবীতে আছে যারা, থার্ড পারসন তারা, ইজ বসবে তাদের সাথে। তাহলে উই এর সাথে কি ইজ বসবে? বসবে না। ইউর সাথেও ইজ বসবে না, ইউর সাথে আর বসে, শুধু আয়ের সাথে এম বসে। তাহলে উই, ইউ, দে, হি, ইট, শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে। এখানে একটা ইয়ে আসছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে ইজ বসে। ঠিক আছে, এখানে একটা ভুল আসছে, যাই হোক এই স্লাইডটাতে কারেকশন করে দেব। আচ্ছা, সাবজেক্ট চেনার পদ্ধতি। এ এই বাক্যগুলোর সাবজেক্ট চিনে বাক্যগুলা তৈরি করতে হয়, কারণ ভার্বের অনুপস্থিতি থাকে এই বাক্যগুলোতে। যেমন আমি একজন ছাত্র, এখানে বাক্যটা কি, আমি, আই, ছাত্র। আমি, আই, স্টুডেন্ট। এটার সাথে এম বসবে, আই এম এ স্টুডেন্ট। আমি একজন ছাত্র, আই এম এ স্টুডেন্ট। আমার নাম নিশাত জাহান, মাই নেম। আমি, আমরা, তুমি, তোমরা, এখানে কে আছে? না, নিশাত জাহান, আমার নামটা নিশাত জাহান। তাহলে মাই নেম ইজ নিশাত জাহান। আকাশ মেঘাচ্ছন্ন, দ্য স্কাই ইজ ক্লাউডি। ওকে, এবার আছে হ্যাভ এবং হ্যাভ নো। এই বাক্যটা আমরা দেখব। হ্যাভ অর্থ আছে, হ্যাভ নো অর্থ নাই। আছে জাতীয় কোনো কিছুর ক্ষেত্রে হ্যাভ বসে, আর না বোধক বুঝাইলে নো বসে, নট বসে না। আমেরিকান ইংলিশে মূলত বেশিরভাগ ক্ষেত্রেই হ্যাভ এর সাথে, আমেরিকান এবং ইউএসএ যারা ইংলিশ ব্যবহার করে, হ্যাভ এর সাথে নট ব্যবহার করে না। এই জন্য আমাদের এটা মনে রাখতে হবে, সোজা হিসাব হ্যাভ এর সাথে নো বসে। যেমন আমার গাড়ি আছে, আই হ্যাভ এ কার। আমার একটি ফাইবার অ্যাকাউন্ট আছে, আই হ্যাভ এ ফাইবার অ্যাকাউন্ট। আমার বাড়ি নেই, আই হ্যাভ নো হাউস, আমার বাড়ি নেই। তাহলে এই বাক্যগুলো কিভাবে বুঝবেন? আমার বাড়ি নেই, আমার এটাকে আগে পজিটিভ করেন, আমার বাড়ি আছে, আই হ্যাভ এ হাউস, আই হ্যাভ নো হাউস। আমার একটি পোর্টফোলিও নেই, আই হ্যাভ নো পোর্টফোলিও। আমার ফোন আছে, আই হ্যাভ এ ফোন, আই হ্যাভ, আমার আমার ফোন নেই, আই হ্যাভ নো ফোন। ওয়াজ, ওয়ার, হ্যাড, এই তিনটা দ্বারা ছিল বুঝায়। ওয়াজ, ওয়ার,
হ্যাড। এই ৩ টা দ্বারা ছিল বোঝায় এই বাংলা বাক্যে। এখন একের অধিক কিছু বুঝালে আমরা জানি ওয়্যার বসে। কিন্তু গন্ডগোলটা লেগে যায় এখানে। ওয়াজ অর্থ ছিল, আবার হ্যাড অর্থও ছিল। আবার ২ টি ভার্বই সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ব্যবহৃত হয়। তাহলে আমরা বুঝবো কিভাবে কখন ওয়াজ বসবে আর কখন হ্যাড বসবে। আচ্ছা, এটার জন্য একটা সূত্র মনে রাখবেন। যে জিনিস বিক্রয়যোগ্য মানে যেটা বিক্রি করা যায় তার সাথে হেড বসে। যে জিনিস বিক্রয়যোগ্য তার সাথে হেড বসে। আর যা দ্বারা ব্যক্তির পদবি, কৃতিত্ব বা অর্জন বোঝায় সেক্ষেত্রে ওয়াজ বসে। আচ্ছা, জিনিসটা কি? বিক্রয়যোগ্য জিনিসের ক্ষেত্রে হেড বসে। যেমন আমার বাবার একটি বাড়ি ছিল। মাই ফাদার হ্যাড এ হাউস। এই বাসাটা আপনি বিক্রি করতে পারবেন। কিন্তু আমার বাবা একজন ব্যবসায়ী ছিলেন। এটা কি বিক্রয়যোগ্য জিনিস? মাই ফাদার ওয়াজ এ বিজনেসম্যান। তাহলে আমার বাবার বাড়ি ছিল এখানে হেড, আমার বাবা ব্যবসায়ী ছিলেন এখানে ওয়াজ। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং। কোনো কোশ্চেন থাকলে ক্লাসে করবেন। আল্লাহ হাফেজ।